জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দোল পূর্ণিমা তিথিতে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ 2026-এ ভুলেও মুখে তুলবেন না এই 3টি খাবার, নতুবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় আপনারা ভুগবেন। আপনার উপার্জনের সমস্ত টাকা পয়সা চলে যাবে ডাক্তারের পেছনে, সৌভাগ্য লক্ষ্মী হবে গৃহছাড়া। তাই আজকেই আপনারা সাবধান হন। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন আমি আশা করছি। বছরের অন্যান্য 11টি পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার মাহাত্ম্য এবং গুরুত্ব একটুকু হলেও বেশি। এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেক বাড়িতেই ইষ্ট দেবতার পূজা অর্চনা করা হয়। যাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছেন তাদের বাড়িতে রাধা কৃষ্ণের দোলযাত্রার অনুষ্ঠান করা হয়। প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়। অনেক বাড়িতেই ভগবান শ্রী সত্যনারায়ণের পূজা দেওয়া হয়। তাই এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়েই কাটানো হয়। এবং দোল পূর্ণিমা তিথিতে আমরা প্রত্যেকেই রং মাখি অর্থাৎ দোল খেলি, মানে আমরা আবির নিয়ে খেলা করি। কারণ দোল হচ্ছে আনন্দের এবং রঙের একটি উৎসব। তবে উৎসবে মাতোয়ারা হয়ে আমরা যেন ভুলে না যাই যে দোল পূর্ণিমা একটি পূর্ণিমা তিথি এবং এই তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধি নিষেধ অবশ্যই আছে এবং কিছু নিয়ম বিধি আছে যা সনাতন ধর্মে উল্লেখিত এবং প্রত্যেকের মেনে চলা অবশ্যই উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। দোল পূর্ণিমা তিথিতে আপনি যতই আনন্দ করুন সেটা ঠিক আছে, কিন্তু ভুল করে আপনারা মুখে তুলবেন না এই খাবারগুলি। এর ফলে অনেক রোগ জ্বালা যন্ত্রণা আসতে পারে আপনাদের জীবনে। তাই দোল পূর্ণিমার দিন সাবধান হয়ে যান। আনন্দে মাতোয়ারা হওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলুন। তাই আমার সকল ভক্তদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমার চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখেন এবং সনাতন ধর্মের এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রী বিষ্ণুর ভক্ত এবং সনাতন ধর্মের অনুসারী, প্রত্যেককে অনুরোধ করব আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর ভিডিওটি দেখার পর বা শ্রবণ করার পর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয় অথবা আপনার ইষ্ট আরাধ্য বা দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি আপনি চান ভিডিওটি অবশ্যই সকলের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হয়। আজ হচ্ছে মঙ্গলবার দিন, পবিত্র দোল পূর্ণিমার দিন। দোল যাত্রার দিন অনেক জায়গাতে দোল উৎসবের পর খাবারের নানান রকম আয়োজন হয়ে থাকে। অনেক বাড়িতে অনুষ্ঠান হয়, কিন্তু খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন। তো আসুন আমরা জেনে নিই মূল ভিডিওটি। দোল পূর্ণিমা পড়েছে বাংলায় 18 ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু পড়ে যাচ্ছে পূর্ব দিন অর্থাৎ আগের দিন, মানে সোমবার দিন। পূর্ণিমা তিথি লাগছে সোমবার বিকাল 5:44 থেকে। পূর্ণিমা তিথি থাকবে মঙ্গলবার বিকাল 4:59 পর্যন্ত। তাই প্রচুর ভক্তদের মধ্যে সংশয় আছে যে মঙ্গলবার দিনই পালন করা হবে দোল পূর্ণিমা। আর এই বিশেষ দিনে আবার পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ স্পর্শ দুপুর 3:20 গ্রহণের মধ্যকাল বিকাল 5:05। গ্রহণ সমাপ্তি রাত্রি 6:48। গ্রহণ স্থিতি 3 ঘন্টা 28 মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে 59 মিনিট। বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ। আমরা প্রতিদিন এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি। আর তার ফলেই কিন্তু আমাদের পেটে নানান সমস্যা প্রায়ই দেখা যায়। পেটের সমস্যায় প্রায়ই জের বের হয়ে যায় আমাদের জীবন, ছুটতে হয় ডাক্তারের কাছে। আমরা যদি প্রাচীন শাস্ত্রমতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুবই সহজেই এই রোগের প্রকোপ থেকে
রক্ষা পেতে পারি। শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে, যেমন হাত পা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে এবং প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয়। সর্বদাই পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়। আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী হয়ে এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে ভোজন করা উচিত নয়। তিথি হিসাবেও খাদ্য খাবারের বিধিনিষেধ আছে, যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়া খেতে নেই, অর্থহানি হয়। তৃতীয়াতে পটল খেতে নেই, চতুর্থীতে মূলা খেতে নেই। শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ, তাই পেটে সামান্য জায়গা রেখেই খাবার গ্রহণ করবেন। কখনো যানবাহনে, শ্মশানে, দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাবার গ্রহণ করা উচিত নয়। ভেজা কাপড়ে ভেজা মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতা পরে বা চর্ম আসনে অর্থাৎ চামড়ার আসনে বসে আহার গ্রহণ করা একেবারেই উচিত নয়। খাবার পাত্রে একটুকু উচ্ছিষ্ট রেখেই পাত্র ত্যাগ করতে হয়। কিন্তু জল, ক্ষীর, দুগ্ধ, দই, মধু, ঘি, ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয়, উচ্ছিষ্ট রাখতে নেই। এক্ষেত্রে শাস্ত্রেও এই নিয়মবিধিগুলো মেনে চললে আমাদের খুব বেশি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। শরীর সুস্থ, লাবণ্যময়, নিরোগ ও আকর্ষণীয় থাকবে। খাদ্য খাবারের এই যে নিয়মবিধিগুলো আছে, এগুলো প্রতিদিনই মানার চেষ্টা করুন আপনারা। এইবার আমি আপনাদেরকে বলে দিব সেই বিশেষ খাবার যা দোল পূর্ণিমা তিথিতে আপনারা বিশেষ করে এই 3টি খাবার ভুলেও খাবেন না, এবং কোন খাবার আপনারা খাবেন না এরই পাশাপাশি অন্যান্য কিছু আপনারা জানতে পারবেন। ভুলেও কিন্তু মুখে তুলবেন না এবং কাউকেই দেবেন না। আর সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। আমরা কম বেশি এটা কিন্তু প্রত্যেকেই জানি। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি জাতীয় খাবারের মধ্যেই পড়ে। পেঁয়াজ রসুনও কিন্তু আমিষ জাতীয় খাবারের মধ্যেই আসে, তাই সেটিকেও আমি বলে দিলাম। এবং তামসিক আর রাজসিক খাবার আপনারা ভুলেও খাবেন না। অনেকেই এটি প্রশ্ন করে থাকেন, আচ্ছা পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই বর্জনীয়, এই খাবারটি গ্রহণ করলে কিন্তু ভাগ্যে চরম বিপর্যয় নেমে আসতে পারে। অনেকেই বলেন এটি গ্রহণ করলে কিছু হয় না, কিছু হবে না, কিন্তু মনে রাখবেন বিপদ যে কোন দিক থেকে আসে তাকে আপনি সত্যিই বুঝতে পারছেন। তাই অবশ্যই সাবধান হন। বিশেষ করে পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমার দিনটি একটি অত্যন্তই পূর্ণ তিথি, তাই এই দিন বাড়িতে আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার পূজা অর্চনা করুন। যদি রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে রাধা কৃষ্ণের দোলযাত্রা করুন, কিন্তু ভুলেও আমিষ খাবার আপনারা এই দিন বাড়িতে আনবেনও না। আপনি নিজেও রান্না করবেন না এবং বাড়ির প্রত্যেকের মানা করবেন যেন তারাও বাইরে থেকে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে, অর্থাৎ বাড়িতেও যেন রন্ধন না হয় এবং বাইরেও যেন কেউ খাবার গ্রহণ না করে আমিষ জাতীয়। পূর্ণিমা তিথিতে দুপুরবেলা বিশেষ করে নিজের বাড়ির অন্ন গ্রহণ করার চেষ্টা করুন, কারণ আমরা যখন বাইরে খাবার খাই আমরা তো বুঝতে পারি না সেই খাবারটা কিভাবে বানানো হয়েছে। কিন্তু যদি আমরা নিজের বাড়ির খাবারটাই খাই তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে আমরা কোন খাবার গ্রহণ করেছি। খাদ্য খাবারের এই বিধিনিষেধটা কিন্তু প্রত্যেকের মানা অবশ্যই উচিত, কারণ আমি এটা বলে দিচ্ছি, কারণ খাবার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা আমাদের শরীরের মধ্যেই গ্রহণ করি, তাই সেটাকে সঠিক এবং সম্পূর্ণ ঠিকঠাক ভাবে গ্রহণ করা উচিত। কোনো রকম অসুখ বাসা না বাঁধে। পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় খাবার বানাবেন না এবং খাবেন না, কাউকে দেবেনও না। এটা আমি এই জন্যই বলছি, অনেক সময় বাড়িতে কিছু বাড়তি খাবার থাকে এবং সেটা আমিষ জাতীয় খাবারও হয় এবং আমরা কি করি সেটা অন্য কাউকে দিয়ে দিই। আমরা সেই খাবারটা নিজেরা না খেয়ে অন্য কাউকেও দিই। তো মনে রাখবেন এটা কিন্তু করা কখনোই উচিত নয়। পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির বিশেষ করে চৌকাঠ থেকে আমিষ জাতীয় খাবার বের না করাই ভালো এবং আপনার বাড়ির ভেতরেও বা আপনার বাড়ির চৌকাঠ বা মুখ্য দরজা দিয়ে কখনো আমিষ জাতীয় খাবার ভেতরেও আপনারা ঢুকাবেন না, কারণ পূর্ণিমা তিথিতে বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর গৃহে আসার একটা বিশেষ যোগ তৈরি হয়।
যদি আপনি আমিষ জাতীয় খাবার আপনার বাড়ির দরজা দিয়ে বের করেন বা ঢোকান, তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে আসার পথে বাধা সৃষ্টি হবে। এবার আপনারা জানবেন দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না, আর সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। এর ফলে কিন্তু পরিবারে বিশেষ করে কলহ, দ্বন্দ্ব, অশান্তি বাড়বে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলি বাড়বে যদি আপনারা পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া জাতীয় খাবার মুখে তোলেন। পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেকে আছে বিভিন্ন ধরনের শাকসবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন। তার মধ্যে প্রথমে আসে বেগুন। বেগুন অনেকেই পুড়িয়ে খেতে পছন্দ করেন, আবার অনেকেই রুটি খেতেও পছন্দ করেন। কিন্তু পূর্ণিমা তিথিতে আপনারা রুটি খাবেন না এবং পোড়া জাতীয় খাবার খাবেন না। কোনো সবজি পুড়িয়ে খাবেন না, কোনো মশলা পুড়িয়ে খাবেন না, কোনো খাবার পুড়িয়ে খাবেন না। আচ্ছা, পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তারা কিন্তু পঞ্চ রবিশস্যর খাবার খান না, অর্থাৎ ভাত বা রুটি জাতীয় এমন খাবার তারা গ্রহণ করে না। তারা কিন্তু সেই দিন সাবু খেতে পারেন, তারপর সেমা চাল খেতে পারেন। আপনারা বিশেষ করে বিভিন্ন ধরনের ফলমূল আদি গ্রহণ করতে পারেন। এছাড়া ফলাহারও করতে পারেন, দুধ, দই, ফল, মিষ্টি ইত্যাদি খেতে পারেন, দুগ্ধ খেতে পারেন। তাছাড়া যারা পূর্ণিমা ব্রত উপবাস করেন তারা কিন্তু বিশেষ করে আপনারা ভাত খাবেন না বা রুটিও খাবেন না, এই দিন এড়িয়ে চলবেন। এমনিতেই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার একদমই এড়িয়ে চলাই উচিত। একদমই নিষিদ্ধ রয়েছে পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবারের। তাই ভাত, রুটি এবং বেগুন পোড়া, বিভিন্ন সবজি পুড়িয়ে খেতে আপনারা এগুলি বর্জন করবেন সম্পূর্ণরূপেই যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন। এবার সবজির মধ্যে আমি বলে দেব আপনারা যে খাবারটি ভুলেও খাবেন না, আর তা হচ্ছে সিম। আপনারা সিম খাবেন না এই দিনে। সিম কেন খাওয়া যায় না? কারণ এই সময় সিমে নানা প্রকার পোকামাকড় হয়, যেটি আমাদের শরীরে গেলে আমাদের শরীরে নানান প্রকার রোগ তৈরি করতে পারে এবং এই সময় সিম খেলে আপনার হজমের সমস্যাও হতে পারে। তাই আপনারা বিশেষ করে সবজির মধ্যে এটি আপনারা ভুলেও খাবেন না। আপনারা পূর্ণিমা তিথিতে অত্যন্তই ভালো তিথি কিন্তু এটি। পূর্ণিমা তিথিতে আপনারা বিশেষ করে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। অর্থাৎ আপনারা এই দিনে উচ্ছে, করলা, নিমপাতা বা যে কোনো আপনারা জিনিস যা স্বাদে তিক্ত সেই রকম জিনিস আপনারা গ্রহণ করবেন না, অর্থাৎ খাবেন না। আপনারা দোল পূর্ণিমা তিথিতে ভুলেও কিন্তু মুখেও কাটবেন না, বরঞ্চ এই তিথিতে মিষ্টি জাতীয় খাবার আপনি বাড়িতে তৈরি করুন এবং সবাইকে মিষ্টি জাতীয় খাবার খেতে দিন। আপনার বাড়িতে কেউ আসলে তাকে মিষ্টি মুখ করান এবং ঠাকুরের ভোগের জন্য সেই দিন বিশেষ করে বিশেষ মিষ্টির ব্যবস্থা করুন। আপনারা এই দিনে পায়েস রন্ধন করতে পারেন, ক্ষীর তৈরি করতে পারেন। চতুর্থ যে সবজিটির কথা আপনাদেরকে বলবো আর আপনারা এটি ভুলেও খাবেন না, আর তা হচ্ছে সজিনার ডাঁটা। পূর্ণিমা তিথিতে সজিনার ডাঁটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে, তাই সজিনার ডাঁটা এই দিন কোনো সবজিতে আপনারা দেবেন না এবং সজিনার ডাঁটা এই দিনে খাবেনও না। যদি এই সময় সজনের ডাঁটা বিশেষ করে পাওয়া যায়, তবুও বলা হচ্ছে ঋতু অনুযায়ী পাওয়া যায়, তবুও এই সবজিটি এই দিনে আপনারা এড়িয়ে চলুন। তাহলে পূর্ণিমা তিথিতে সজনের ডাঁটা আপনারা চেবাবেন না, তাও অত্যন্তই খারাপ হবে। তাই সজনের ডাঁটা আপনারা এই দিন মানে পূর্ণিমার দিন ভুল করেও বাড়িতে রন্ধন করবেন না। সর্বশেষ যেই খাবারটি আপনারা খাবেন না আর তা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, তামাক বা মাদক জাতীয় দ্রব্য আপনারা এই দিন বাড়িতে ভুল করেও গ্রহণ করবেন না বা বাইরেও খাবেন না। আপনার ঘরে কোনো রকম এইগুলি আহার করবেন না। পূর্ণিমা তিথিতে কিন্তু লক্ষ্মী, মা লক্ষ্মীর প্রবেশ ঘটে আপনার গৃহে। তাই এই দিন অবশ্যই তামাক, মাদক জাতীয় বা অ্যালকোহল জাতীয় আপনারা কোনো জিনিসই আপনারা ভুল করেও মুখে তুলবেন না বা আপনার ঘরেতেও ঢুকাবেন না এবং বাইরে গিয়েও সেবন করবেন না। যদি আপনি এই দিন এইরকম কোনো খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার এই বছরটি বিশেষ করে অত্যন্তই খারাপ যাবে। বিভিন্ন রোগে জ্বালা যন্ত্রণায় আপনাকে ভুগতে হবে। পূর্ণিমা তিথিতে ভুল করে এমন কোনো জিনিস আপনারা খাবেন না যেটা আপনি নেশার জন্য গ্রহণ করেন। এই রকম কোনো খাবার খাবেন না। এমনকি পূর্ণিমা তিথিতে চা, কফি ইত্যাদি গ্রহণ করা উচিত নয়। তাই আপনারা এটিও এড়িয়ে চলবেন। এতে খাদ্যগুণের বিশেষ গুণ থাকে না, বরঞ্চ ক্ষতি হয় এই দিনে। আপনারা তাই এগুলি
এড়িয়ে চলবেন, এড়িয়ে চলাই ভালো। আপনারা তাই অবশ্যই এই দিনে চা কফি বর্জন করুন। এই বছর অর্থাৎ 2026 সালে যেহেতু দোল পূর্ণিমা তিথি পড়েছে, বছরের সর্ববৃহৎ চন্দ্রগ্রহণ, যেটি ভারতবর্ষে এবং বাংলাদেশে দৃশ্যমান, তাই গ্রহণের বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে আপনাকে এবং গ্রহণের সূতক সময় গ্রাহ্য হবে। আমি অবশ্যই বিশেষভাবে অনুরোধ করব, খাদ্য গ্রহণ করার গ্রহণে যা বিধিনিষেধ আছে সেগুলি আপনারা মানবেন। যদি কোনো রান্না করা খাবার থাকে বা বেঁচে যাওয়া খাবার থাকে তাহলে অবশ্যই আপনারা সেই খাবারে তুলসী পত্র দিয়ে দেবেন এবং আপনারা এই দিনে বিশেষ করে ধারালো কোনো জিনিসপত্র আপনারা ধরবেন না। গর্ভবতী মায়েরা বিশেষ করে গ্রহণ চলাকালীন আপনারা বাইরে থাকবেন না। এই সময়টায় আপনারা অবশ্যই ঘরে বিশ্রাম নিন এবং মন্ত্র জপ করতে পারেন মনে মনে। তবে আপনারা কিন্তু গ্রহণ চলাকালীন ঠাকুর পূজা করবেন না, বিশেষ করে এগুলি মেনে চলবেন এবং খাবার খাবেন না ও খাবার রন্ধনও করবেন না বিশেষ করে। আর আপনারা যদি গ্রহণ শেষে অর্থাৎ গ্রহণের মুক্তি শেষে আপনারা যদি স্নান করতে পারেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তারপর আপনারা ঠাকুর পূজা করবেন, অর্থাৎ ঠাকুরের আসন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনারা ঠাকুরের আরতি করবেন, ধূপ ধুনো দেখাবেন, তাহলে অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এটি অত্যন্তই মঙ্গলজনক একটা বিষয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন আর শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সাথে অবশ্যই আপনারা থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি দেখবেন। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে বৈদিক ধর্ম চ্যানেলের ভিডিওটি দেখার জন্য।